A very warm welcome to our education channel Udayan Edu Plus, and today's topic of discussion is আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বেঙ্গলি সিলেবাসের অন্তর্গত কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটি বিস্তারিত আলোচনা করব। Wait. A very important things to say that please watch the whole video, and if you like our video then don't forget to subscribe our channel and must do a like and do lots of comments, and please share this video to your friends and families. Thanks a lot. কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় রচিত একটি অনন্য কবিতা, সেটি আমরা এখন পাঠ করব। তবে পাঠের শুরুতে এই কবিতা সম্বন্ধে কয়েকটা কথা বলা বিশেষ প্রয়োজনীয়। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কেন এলো না কবিতার শুরুতেই তোমরা দেখতে পাবে একটি ছেলে, পুত্র সন্তান, যে তার বাবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষারত, এবং ছেলেটির জীবন এক্ষেত্রে তার মাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এবং এই যে শুরু হয়েছে এখানে একটি গল্প, কবিতা তো এখানে কবিতার আকারে এটি রচিত হয়েছে, কিন্তু এই সমগ্র কবিতাটির মধ্যে একটি গল্প কিন্তু আমরা দেখতে পাই। একটা প্রত্যাশা পূরণের গল্প, প্রত্যাশা পূরণের অক্ষমতার গল্প। সেই প্রত্যাশা পূরণের অক্ষমতা বা দীর্ঘসূত্রতা যা একটি সবুজ সক্রিয় প্রাণকেও কেড়ে নিতে পারে, রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা যা জীবনকে অনিশ্চিত করে তুলতে পারে, এই সমগ্র বিষয়বস্তু ঘিরেই কিন্তু আজকে আমাদের আলোচ্য কবিতা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোয় যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষ এখনো এলো না। এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কবিতার সমগ্র জুড়ে একটি শিশু, একটি পুত্র সন্তান বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে। কবিতায় বর্ণিত মধ্যবিত্ত পরিবারের ছেলেটি স্বভাবতই খুব স্বল্পে খুশি হতে জানে, কারণ যে সংসারে রোজগেরে মানুষ মাত্র একজন, সেই সংসারে শখ পূরণের অবকাশ কালেভদ্রেই আসে। সেই রকমই এক স্বপ্ন পূরণের দিন ছিল সেটি। ছেলেটির বাবা মাইনে আনতে যাওয়ার আগে তাকে কথা দিয়ে গিয়েছে মাইনে নিয়ে সে তাড়াতাড়ি ফিরবে, আর ফিরেই সপরিবারে পুজোর কেনাকাটা করতে বেরোবে। ছেলেটির আনন্দের তাই কোনো সীমা পরিসীমা নেই। নতুন জামা পাবে, সেই আনন্দেই আত্মহারা হয়ে সে সারাদিন নেচে নেচে বেড়ায়। এই নাচ কোনো প্রথাগত নাচ নয়, মহানন্দে হাত পা ছোড়া শিশুসুলভ নাচ, যা ছেলেটির বাঁধ ভাঙা খুশির প্রতীক। স্বল্প কিছু প্রাপ্তির আভাসেই প্রচণ্ড অভিভূত হয়ে পড়ায় ছেলেটি সারাটা দিন নেচে নেচে বেড়ায়। কিন্তু পরক্ষণেই দেখতে পাওয়া যাচ্ছে, আমরা জানি শহরে সন্ধ্যা নামলেই জ্বলে ওঠে রাস্তার ধারের বাতিস্তম্ভগুলি। কবিতায় অনেকক্ষণ ধরে রাস্তায় আলো জ্বলার অর্থ হলো বহুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গিয়েছে, অর্থাৎ কবিতায় বলা ছেলেটির বাবার মাইনে নিয়ে ফেরার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে বহুক্ষণ।
বাবা কথা দিয়েছিল যে মাইনে নিয়ে সকাল সকাল অর্থাৎ তাড়াতাড়ি ফিরবে, তারপর সপরিবারে পুজোর কেনাকাটা করতে বেরোবে। ছেলেটিও তাই সেই আনন্দে সারাদিন নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় জ্বলে ওঠা আলো যেন তার সেই আনন্দকে একটুখানি ফিকে করে দেয়। বোঝা যায় ছেলেটির অপেক্ষার প্রহর কতখানি দীর্ঘ। তবে রাস্তায় আলো জ্বলে উঠতেই যে ছেলেটির আশাভঙ্গ হয়েছে তা নয়, বরং তার উৎকণ্ঠা বেড়েছে। অবুঝ বালকটি ভেবেছে দেরি করে হলেও বাবা ফিরলেই সে বেরিয়ে পড়বে পুজোর নতুন জামা কিনতে। পরিস্থিতির গাম্ভীর্য সম্পর্কে সে ঠিক জ্ঞাত নয়, তাই পিতার জন্য তেমন দুশ্চিন্তা করে না, বরং পিতার পথ চেয়ে থাকে নতুন জামার স্বপ্নে বিভোর দুটি চোখ। এ বিষয়ে একটা জিনিস লক্ষ্য করা যায় যে রাস্তার আলোগুলি এখনও জ্বলছে, অর্থাৎ সন্ধে নামলেও রাত ততটা গভীর হয়নি, তাই রাস্তার আলোমাখা পথের দিকেই সে চেয়ে থাকে। এবং যখন সে প্রশ্ন করছে এখনো বাবা কেন এলো না মা, এই প্রশ্নটা যখন সে করছে তখন তার উৎকণ্ঠার পারদ ঠিক কতটা চড়েছে এবং বয়স কম হওয়ার জন্যেই তার বাস্তব জ্ঞান ও প্রকৃত অভিজ্ঞতার পরিসরটা কম। বাইরে চলতে থাকা নাগরিক আন্দোলন ও পুলিশের পাল্টা আক্রমণের জেরে যে বোমাগুলি হত্যালীলা তৎকালীন সময়ের রাজনৈতিক অস্থিরতাকে সূচিত করছে, সেই বিষয়ে সে অবগত নয়। তাই বাবা ফিরতে দেরি হওয়ায় ছেলেটি অবুঝের মতো মাকে প্রশ্ন করে চলে, এখনো বাবা কেন এলো না মা? ছেলেটির বারংবার এই প্রশ্নে তার মা ব্যস্ত হয়ে ওঠে। আসলে শিশু মনের চাঞ্চল্য ও উৎকণ্ঠাকেই এই জিনিসটা চিহ্নিত করছে। অপেক্ষায় অস্থির হয়ে ছেলেটি কৌতূহলের বশে মায়ের কাছে বাবার না আসার কারণ জানতে চেয়েছে বারবার। এবং কবিতায় বর্ণিত হয়েছে যে গৃহকর্তা তথা ছেলেটির বাবা তার স্ত্রী ও সন্তানকে বলে গিয়েছিল যে সে তাড়াতাড়ি ফিরবে, এবং এই যে তাড়াতাড়ি ফেরার সম্পূর্ণ কারণ হচ্ছে পুজোর কেনাকাটি করা। অন্যান্য মধ্যবিত্ত সংসারের মতো কবিতায় বর্ণিত পরিবারের রোজগেরের সদস্য যে একজন তা খুবই স্পষ্ট। এবং এই যে একজন রোজগেরের সদস্য পরিবারের, ফলে তার স্বল্প রোজগারে যে সমস্ত কিছুই সংসারের চালাতে হয় এবং তারই মধ্যে পূজা উপলক্ষে যে অতিরিক্ত খরচা, সেটি কিয়ৎ মানে একটু কঠিন কাজ, এবং সেটা যখন সম্পূর্ণ হয় অদ্ভুত একটা আনন্দ। এবং বাড়ির বড়দের সাথে বাড়ির যে ছোটদের এখানে যে মানসিকতার একটা বিস্তর ফারাক, কারণ একটা শিশু বা কিশোর ছেলে মেয়েদের তাদের যতটা বুদ্ধির বিকাশ কিন্তু তখনও হয়ে ওঠে না যে তারা সমস্ত বাস্তব পরিস্থিতি বা সমস্যাকে চিহ্নিত করতে পারে। এখানে সেই উৎকণ্ঠাটাই কিন্তু বারবার প্রকাশিত হয়েছে। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। কবিতায় বারবার একটা সময়ের প্রতিচ্ছবি কিন্তু প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, যে
একটা অস্থির রাজনৈতিক সময় বা পরিস্থিতি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। একটা অস্থির সময়ের কথা, একটা এমন দিন যেদিন ছেলেটির বাবার মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা ছিল। সে সময়ে প্রতিটি দিনই কিন্তু ছিল সন্ত্রাসমুখর। সংঘর্ষ, গুলি, বোমা বিস্ফোরণ, গণহত্যা, এটা প্রতিদিনের একটা স্বাভাবিক সামাজিক চিত্র ছিল এবং এই দিনটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। সমস্যার সংকটে পূর্ণ অস্থির সময়ে বাজার ছিল অগ্নিমূল্য। চালের দাম সেই সময় আকাশ ছুঁয়েছিল। ফলে যাদের মধ্যবিত্ত মানুষের সীমিত আয়সম্পন্ন পরিস্থিতি, তাদের কিন্তু অতি কষ্টেই দিনপাত করতে হতো। অন্যদিকে খাদ্য আন্দোলনে পথে নামা প্রতিবাদী মানুষের প্রতিরোধ, সেই আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত সক্রিয়তা এবং প্রতি আক্রমণে জ্বলে ওঠা হিংসার আগুনে ত্রস্ত হয়ে উঠেছিল সাধারণ মানুষের রোজকার জীবন। স্বাভাবিকভাবেই স্বামীর জন্য অপেক্ষায় থাকা ছেলেটির মা খুব ব্যাকুল হয়ে উঠেছিল এবং আশঙ্কায় সে পরিপূর্ণ ছিল। তার মন দোলায়িত ছিল, তাই তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে কড়ার গায়ে সে খুন্তি নেড়ে চলছিল এবং একটু তাড়াতাড়ি রোজের স্বাভাবিক যে গতিতে রান্না হয় তার থেকে কিন্তু বেশি কিছুটা ভাবে তার খুন্তিটা নড়ছিল। অর্থাৎ মনের মধ্যে যে উৎকণ্ঠা, আশঙ্কা, সেটাই কিন্তু এখানে পরিস্ফুট হচ্ছে। আবার স্বামী ফিরলে কেনাকাটার করতে যাওয়ার চিন্তা তার দৈনন্দিন কাজের গতিটাকেও বাড়িয়ে দিচ্ছিল। সে ধৈর্য রাখতে পারছিল না। ভাবছিল স্বামী মাইনের টাকা নিয়ে ফিরে এলে হিসাব করে ফেলতে হবে পুজোর কেনাকাটা কিভাবে করবে, কি অত্যাবশ্যক জরুরি জিনিসগুলো কিনতেই হবে, কিভাবে বাকি সংসার খরচের সামঞ্জস্য বিধান করবে। অর্থাৎ স্বাদ আর সাধ্যের একটি সামঞ্জস্য। উপরন্তু স্বামী না ফেরার উদ্বেগ নানা দুশ্চিন্তার জন্ম দিয়েছিল এক্ষেত্রে কিন্তু তার মনে। এবং এই যে উদ্বেগ, এই যে দুশ্চিন্তা, সেইটাই কিন্তু তার কাজকর্মের মধ্যে প্রতিফলিত হচ্ছে। যখন সে ফ্যান গালতে যাচ্ছে তখন বেখেয়ালে সেটি তার শরীরের কোনো একটি অংশকে পুড়িয়ে দিল। দেখা যাচ্ছে তার পাটা এখানে পুড়ে গেল। এবং এই যে একটা সাধারণ, এই যে মধ্যবিত্ত পরিবারের যে চিত্র এখানে দেখা যাচ্ছে, ছেলেটা কিন্তু ওই যে তার উৎকণ্ঠার কোনো শেষ নেই, তার কিন্তু শিশু মন। এবং সে হয়তো বাধ্য হয়ে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জানালার দিকে মুখ করে পড়তে বসছে, ইতিহাস বই নিয়ে পড়তে বসেছে। কিন্তু সে জানালার দিকে তার দৃষ্টি বারবার বাইরের দিকে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তার বাবার অপেক্ষাতে কখন বাবা ফিরবে এবং তারা সকলে কেনাকাটা করতে যাবে। এবং তার সাথে সাথে বাইরের যে দৃশ্যগুলো বাহ্যিক জগতের তার মনকে বিচলিত করে চলছিল। ঘড়ির টিকটিক শব্দে সময় যে চলে যাচ্ছে সেটা এখানে চিহ্নিত করা হচ্ছে। ক্রমশ রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। খোলা কলের মুখ থেকে জল পড়ে যাওয়ার শব্দ, গোঁফওয়ালা বিড়ালের লাফিয়ে নেমে আসা, এইসব যে ছোটোখাটো ঘটনাগুলি তখন কিন্তু ওই শিশু ছেলেটির মনটাকে অধিকার করে নিচ্ছিল। পাঠ্য বিষয়ের সঙ্গে তার কোনো সমযোজী বন্ধন বা আত্মিক যোগ তৈরি হয়নি বলে বইয়ের পাতায় আটকে থাকা অক্ষরগুলো তার হিজিবিজি অর্থহীন মনে হচ্ছিল এবং তারা এতটাই একগুঁয়ে অবাধ্য যে কিছুতেই সেগুলি কিন্তু বোধের মধ্যে আসবে না, মননে প্রবেশ করতে চায় না। এবং সবথেকে বড় কথা, ছেলেটির মনটি আজকে উৎকণ্ঠিত, সে চঞ্চল, কারণ তার মাথার মধ্যে কিন্তু একটাই বিষয় কাজ করছে যে তার শখ পূরণ হবে। দীর্ঘ একটা বছরের শখ, পুজো আসার সময়, পুজোর সময় কেনাকাটা এবং স্বপ্ন পূরণের প্রত্যাশায় কিছুতেই ইতিহাস বইয়ের পাতায় আটকে থাকতে চায় না সে। স্বপ্নের পাখা মেলে সে মশগুল হয়ে কল্পনায় উড়ে যেতে চায়। তাই বইয়ের পাতা খোলা যেরকম সেরকমই পড়ে রয়েছে, কিন্তু শিশু মন
তাকে আহরণ করতে কিন্তু অপরাগ। ইতিহাসের পাতা খোলার সঙ্গে তার বিষয়ের সঙ্গে একাত্ম হতে পারেনি কোনোভাবেই ছেলেটি। সেই ইতিহাসের সঙ্গে ছেলেটির চোখে দেখা বাস্তবের কোনো মিল নেই। ইতিহাস কেবলই বড় বড় যুদ্ধের কথা লেখে, স্বাধীনতা সংগ্রামী শহীদের কথা লেখে, মহান রাজনৈতিক ব্যক্তিত্বের কথা লেখে, দাঙ্গায় প্রাণ হারানো সাধারণ মানুষের কথা কিন্তু সেখানে কোথাও নেই। সাধারণ মানুষের অসহায়তা, প্রত্যহ জীবন যন্ত্রণা, জীবনের যে লড়াই, দুর্দশা, তার কথা কিন্তু কোথাও নেই। তাই ইতিহাসের এই নিতান্ত পুঁথিগত অক্ষরগুলো কোথাও না কোথাও হিজিবিজি অর্থহীন হয়ে পড়েছে। এবং মায়ের সমস্ত কাজও কোন সময় সারা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তার গা ধোয়া, স্নান করা হয়ে গেছে, কারণ তিনিও কোথাও না কোথাও একাধারে উৎকণ্ঠিত এবং আশঙ্কিত, এবং তিনিও কিন্তু ব্যাপারটার সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য উল কাঁটা নিয়ে বুনতে বসেছেন, কিন্তু বারবার সেটিতে ভুল করছেন। বাইরের অস্থিরতা, মৃত্যু মিছিল, দাঙ্গার পরিবেশ যাতে ঘরের ভিতরের শান্তিকে ছিন্ন করতে না পারে, সেই চেষ্টাতেই কিন্তু ছেলেটির মা যথাসম্ভব স্বাভাবিক থাকতে চেষ্টা করে। গৃহকর্ত্রীর এক অদম্য তীব্র সংঘর্ষ প্রচেষ্টা এই পরিস্থিতিটাকে ধরে রাখতে চেয়েছে, কিন্তু তার মনও তো উদ্বিগ্ন, অশান্ত, তাই বারবার তার কাজে কিন্তু ভুল হয়েই চলেছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখনও রেডিওয় খবর বলছে। মানুষটা এখনও কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। অত্যন্ত তাৎপর্যবাহী এই অংশটি, যা একাধারে বাস্তবিকতার নগ্ন হিংস্রতাকে বা হিংস্রতার নগ্ন রূপকে তুলে ধরেছে একাধারে, এবং একটি শিশুর মনের আত্মিক আবেগের চরম সীমানা অতিক্রম করলে ঠিক তার পরিণতি কেমন হচ্ছে সেখানে কিন্তু দেখানো হয়েছে। রেডিওতে যখন সংবাদ পাঠক খবর পড়ছিলেন, সেই সময় ছেলেটি বারবার প্রতীক্ষায় অধীর হয়ে গলির দরজায় দাঁড়িয়েছিল। বাবার আসার জন্যে অপেক্ষা করছিল সে জানত মাইনে নিয়ে বাবা বাড়ি ফিরলেই তার জন্য কেনা হবে পুজোর নতুন জামা। সেই আনন্দে আত্মহারা হয়ে সে কিন্তু সারাদিন নেচে নেচে বেরিয়েছে, এবং সময়ের যে দাবি, যে হিংস্র নির্মম দাবি, তার যে নির্মম পরিণতির দিকে সে যে এগিয়ে চলেছে, সেইটা কিন্তু তার শিশু মন কিন্তু কখনোই বুঝতে পারেনি। এবং নিজেকে আটকে না রাখতে পেরে দিনের শেষে যখন সন্ধ্যা ফুরিয়ে রাত্রি নামছে, ছেলেটি কিন্তু দরজা খুলে বাইরে বাবা কত দূর আসছে কিনা দেখার জন্য বেরিয়ে গেছে। সে দেখছে রাস্তার মোড়ে ভিড়, বাজিপাটার শব্দ, কালো গাড়ি। সে ভাবল বুঝি কোনো উৎসবের আয়োজন চলছে, হয়তো কোনো শোভাযাত্রা যাচ্ছে সেখান দিয়ে, এবং সে কিছুতেই তার শিশু মন এটা বুঝতে পারে না সেই কালো গাড়ি আসলে পুলিশের গাড়ি। শব্দের যে তাণ্ডব পাড়া কাঁপিয়ে দিচ্ছে, সেটা বাজি নয়, বোমা ফাটার শব্দ। পুলিশের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে, প্রতিবাদী জনতার চলছে গুলি, মৃত্যু হত্যার উৎসব চলছে। এই অবুঝ অজ্ঞ ছেলেটি কিন্তু সরল মনে এগিয়ে যায় চেনা পাড়ার চেনা পথে, অচেনা এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের দিকে। এবং কোনো এক দুই পক্ষের লড়াইয়ের মধ্যে কিন্তু হয়তো সে পড়ে গিয়েছিল, এবং যেখানে মৃত্যু তার জীবনটিকে কেড়ে নেয়। এবং কবিতার শেষে দেখতে পাচ্ছি আমরা যে অনেক সাবধানে, অনেক বিপদকে পাশ কাটিয়ে, মৃত্যুকে ফাঁকি দিয়ে কোনো না কোনোভাবে কিন্তু
তার বাবা শেষ পর্যন্ত বাড়ি ফিরে আসছেন মৃত্যুর চক্রব্যূহ থেকে বেরিয়ে, খুব অসহায়ভাবে। কিন্তু ছেলেটি, শিশুটি, সে কিন্তু আর ফেরে না। হিংসা, সন্ত্রাস কিন্তু ছেলেটির প্রাণ কেড়ে নিয়েছে। অনেক রাত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে ছেলেটির বাবা প্রাণ বাঁচিয়ে সাবধানে বাড়ি ফিরে এলেও ফলত ছেলেটি কিন্তু আর ফিরতে পারে না। বারুদ, বিস্ফোরণ, হত্যা রচনা করে এক অন্ধকার হাহাকারের ইতিহাস। প্রাণবন্ত নেচে বেড়ানো ভাবনাহীন নিষ্পাপ শিশুটি, মা বাবার একমাত্র পুত্র সন্তানটি কিন্তু মৃত্যুর গলিতে চিরতরে এইভাবেই কিন্তু হারিয়ে যায়, এবং তার সাথে সাথে তার উৎকণ্ঠা, তার আবেগ, তার কল্পনা, তার দীর্ঘ ইচ্ছা, সমস্ত কিছু মৃত্যুর মধ্যে মিলিয়ে যায়।